2 দিনের ভিতরে এই অবস্থা। ঈদের ছুটিতে ছিলাম, এনজয় করছিলাম। এই হিট ওয়েভে আপনারা কি করবেন এটার একটা আইডিয়া পাবেন। আপনারা যখন বাগান করি একটা রেসপন্সিবিলিটি থাকে, বাগান করার ইচ্ছাটা না রাখাটাই ভালো। মন খারাপ হয়, অনেক কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইন্ডিং রুটস। ওয়েসিস লগ 25 এপ্রিল 2024। বাগানে এসে আজকে আমার একটা গানের 4টা লাইন মনে পড়ছে। বটবৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গা রৌদ্র লাগে আপন কর্মদোষে। বর্তমানে গাছের যে অবস্থা এটা হচ্ছে আপন কর্মদোষে। এপ্রিলের 10 তারিখে আমাদের ঈদ উল ফিতর গেল, তারপর থেকেই যে একটা হিট ওয়েভ যাচ্ছে বাংলাদেশের উপরে এবং দক্ষিণ এশিয়ার উপর দিয়ে। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে এল নিনো। এটা নাকি প্রতি 4-5 বছর পর পর একবার করে আসে। এটা বিজ্ঞানীদের ভাষায় বলে, বিজ্ঞানীরা বলেন, আমরা তো বিজ্ঞানীর কথাবার্তায় না যাই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটা মাদার নেচারের একটা রিভেঞ্জ, যেটা আমরা করছি সেটার ফলাফল। ব্যাপারটা একটু ভেবে দেখুন। গাছ প্রকৃতিতে আছে, প্রকৃতির অন্যান্য যেসব প্রাণী আছে তাদের হেল্প করার জন্য, তাদের জীবন ধারণ যেন সহজ হয় সেই জন্য। কিন্তু আজকে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, আমাদের গাছের যত্ন নিতে হচ্ছে, কিন্তু সেটাও আমরা পারছি না। কিভাবে? আপনাদের একটু ক্লোজ আপে দেখাই। এই হচ্ছে গাছের অবস্থা। আমি অল্প কয়েকটা গাছ নিয়ে এসেছি সামনে, হেঁটে হেঁটে আরও কিছু গাছ আপনাদের দেখাবো। এটা হচ্ছে পোলাও পাতা, এটা একটা বড়ই গাছ। এটা নিজে নিজেই হয়েছে, কিভাবে হয়েছে আমি জানি না, আমি বুনি নেই। এটা বীজ থেকে হয়েছে, প্রায় 3 বছর বয়স। আমি এটাকে বনসাই করার চেষ্টা করছি। 2 দিন আগেও এটার শুধু এই রকম অবস্থা ছিল, এখন কিছু কচি পাতা বের হচ্ছে। একটু পেশেন্টলি থাকবেন, ভিডিওটা আজকের একটু বড় হয়ে যেতে পারে, আই এম সরি। কিন্তু এই হিট ওয়েভে আপনারা কি করবেন এটার একটা আইডিয়া পাবেন, আপনাদের নিজেদের একটা সিদ্ধান্ত নিতে হেল্প হবে এই ভিডিওটা। সো কন্টিনিউ। এটা হচ্ছে জুনিপার ট্রির 2টা বেবি। আমার একটা জুনিপার ট্রি আছে, খুবই খারাপ অবস্থা, অলমোস্ট এটার মতোই। এইটা আমি কাটিং থেকে তৈরি করেছি, অ্যাকচুয়ালি আমি করি নেই, এটা আমার ছেলে করেছে, আমার ছেলেকে দিয়ে করেছিলাম তাকে শেখানোর জন্য। এটা খুব ভালো অবস্থায় ছিল, সুন্দর অবস্থায় ছিল। আমার চিন্তা ছিল এটাকে আমি বনসাই করব। এটা হচ্ছে বর্তমানে অবস্থা। এটা মাধবীলতা। এটা সব জায়গায় এরকম শুকনো পাতাই ছিল, কিছু পাতা বের হয়েছে, কচি দেখা যাচ্ছে। এটা ওই 2 দিনের ট্রিটমেন্টে, মাত্র 2 দিন। এই 2টা গাছ দেখে চেনার উপায় নেই আসলে কি গাছ, শুধু আমার বাগানে আছে এই জন্য আমি জানি। এগুলো হচ্ছে রঙ্গন থাই ভ্যারাইটি। আর এটা হচ্ছে নীল অপরাজিতা, সাদা সিঙ্গেল প্যালেটের। নীল অপরাজিতা অনেকগুলো আছে, বেগুনি আছে, নীল আছে, মোটামুটি সবগুলোর এই অবস্থা। এই যে এই যে এই পাশে আছে কিছু। এই গাছটা দেখে বোঝার উপায় নেই এটা কি, কিন্তু আমি জানি এটা হচ্ছে বাসক পাতা। কাশির জন্য আমি এটা ট্রিটমেন্ট করি। এটা একটা আরবাল গাছ, আপনারা জানেন বাসক পাতার ব্যাপারে। এইগুলো হচ্ছে নিম গাছ, আমি বনসাই করার চেষ্টা করছি। এগুলা প্রাকৃতিক পেস্ট কন্ট্রোল, বাগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখি, বেশ উপকার দেয়। ওই পাশের ওইটা হচ্ছে জেসিন্ডা। এইগুলো হওয়ার কারণ হচ্ছে হিট ওয়েভ। যেদিন চাঁদ রাত ওই দিন বিকেলেও আমি গাছে পানি দিয়েছিলাম। ঈদের মধ্যে 2 দিন আমি পানি দিতে পারি নাই। 2 দিনের ভিতরে এই অবস্থা। ঈদের ছুটিতে ছিলাম, এনজয় করছিলাম। যখন বাগান করি একটা রেসপন্সিবিলিটি থাকে, ওই রেসপন্সিবিলিটি যদি ফুলফিল না হয়, বাগান করার ইচ্ছাটা না রাখাটাই ভালো। মন খারাপ হয়, অনেক কষ্ট লাগে। কিন্তু এর মধ্যে একটু সুখের কথা আছে, সেটা হচ্ছে নট নেসেসারিলি গাছগুলো সব মরে গেছে, কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। এইগুলোকে কিছু সতর্কতা অবলম্বন করলে, কিছু পদ্ধতি অবলম্বন করলে এগুলোকে ঠিক করা সম্ভব। প্রথম পদ্ধতি যেটা আমি বুদ্ধি হিসাবে বলছি, বুদ্ধিগুলো একটু দেখুন। ফ্রি বুদ্ধি নাম্বার 1, যদি আপনাদের বাগানে এইরকম ঝাঁকড়া একটা আম গাছ বা যে কোনো ধরনের কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এরকম ঝাঁকড়া বেশ
একটা ক্যানোপির মতো তৈরি করে, এরকম যদি থাকে ওগুলোর নিচে আপনারা এইভাবে ছোট ছোট যে গাছগুলা গরম সহ্য করতে পারছে না এইভাবে দিয়ে দিতে পারেন। বুদ্ধি নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে ফ্রি মালচিং টেকনোলজি। আপনার বাগানে যত লতা পাতা আছে শুকিয়ে পড়ে যায় ওইগুলো আপনি এভাবে দিয়ে রাখতে পারেন। এখানে আশা করি দেখতে পাচ্ছেন আমি গতকালকে পানি দিয়েছি। এটা কি গাছ, এটা রেখে দিব থাক। আমি গতকালকে পানি দিয়েছি, এখনও এটা ভেজা ভেজা দেখা যাচ্ছে। তার মানে আজকে কিন্তু আমার এই প্রচণ্ড গরমেও পানি না দিলেও চলবে। হ্যাঁ, মালচিং করলে কিন্তু আপনার মাঝে মাঝে এইভাবে দেখে তারপর পানিটা দিতে হবে। যদি পানির প্রয়োজন হয় দেবেন, নয়তো প্রয়োজন নাই। এই গাছটা আমি রেখে দিই, গাছটা ইন্টারেস্টিং। এবার বুদ্ধি নাম্বার 2 এর আরেকটা টেকনিক দেখাই, ওটা একটু খরচ হবে। এটা যেমন ফ্রি, ওইটার মধ্যে সামান্য কিছু খরচ হবে। মালচিংয়ের আর একটা জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হচ্ছে নারিকেলের খোসা। বাজার থেকে এগুলা কিনে এনেছি, প্রায় 2 কেজির মতো, দাম পড়ে 30 টাকার মতো। এটা অনেক চিপ, এটাও খুব ভালো। এটা একটু খরচ পড়ে, কিন্তু পাতায় তো কোনো খরচ নাই। এটা দেখুন কেমন, এটার মধ্যেও কিন্তু পানির প্রয়োজন নাই। এগুলো হচ্ছে আমার কাকরোল গাছ। আমি ফেসবুক থেকে কাকরোল কন্দ কিনেছিলাম, ওইটার আলাদা ভিডিও আসছে ইনশাল্লাহ। তাই এটার মধ্যে হালকা একটু পানি দিলেও চলে, না দিলেও চলে, সমস্যা নাই। টেপ উঠে যাচ্ছে, এগুলো আবার দেখতে হবে। আর এটার মধ্যে একদম পানি দেওয়া যাবে না, এখানে নতুন গাছ বেরোচ্ছে। এটা হচ্ছে মালচিংয়ের সেকেন্ড একটা টেকনিক, আপনারা এটা কাজে লাগাতে পারেন। ফ্রি শেডের ব্যবস্থা আপনারা করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের যাদের ছাদে এরকম পানির ট্যাঙ্ক আছে একটা, ছাদের মাঝামাঝি ট্যাঙ্কের নিচে পূর্ব দিকে কিছু গাছ রেখে দিতে পারেন। তার কারণ হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন সূর্যটা যেতে থাকে তখন পূর্ব দিকের এই ওয়াটার ট্যাঙ্কের নিচে একটা ছায়া তৈরি হয়। প্রায় আমি ধারণা করছি 2টা 2:30টার দিক থেকেই এইখানে একটা ছায়া চলে আসে। সো এই জায়গার গাছগুলা দেখা যায় হাফ ডে সানলাইট পায়, যেটা তাদের জন্য ভালো, এবং হাফ ডে ঠান্ডা থাকে। এবং প্রসঙ্গত বলে রাখি, আপনাদের ছাদে যদি ক্যাকটাস জাতীয় গাছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্যাকটাস জাতীয় গাছে কোনো ধরনের শেড দেওয়ার প্রয়োজন নাই। তার কারণ আপনারা জানেন এটা মরুভূমির দেশের গাছ, যত শুকনো থাকবে এগুলো তত ভালো থাকবে। এদের বিল্ড সিস্টেমই এরকম, যেমন এই যে কাটামুকুট গাছগুলা, এগুলা কিন্তু আমি ডিরেক্ট সানলাইটের মধ্যে রেখেছি যেন প্রচুর পরিমাণে তাপ পায়। এবং দেখুন এই আমাদের যে বর্তমান হিট ওয়েভ যাচ্ছে, কত ফুল ফুটে আছে, কোনো প্রবলেম নাই। পাশাপাশি একটা খেজুর গাছও আছে, আমি এটাকে বনসাই করে রেখেছি। এটা আমার বীজ থেকে তোলা গাছ, প্রায় 7-8 বছরের পুরনো গাছ। আর ওই পাশে আমি কিছু বনসাই করার চেষ্টা করছি বট গাছ। এটা হচ্ছে আমার বাগানের পশ্চিম দিক। সো ভাইস ভার্সা হিসাবে আমি এই পাশেও কিছু ফুল গাছ রেখে দিয়েছি, যেগুলা আমার বিশ্বাস এই হিট ওয়েভ সহ্য করতে পারবে না। এটা আবার উল্টোভাবে কাজ করে, যেমন সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন বেলা 11টা 12টা পর্যন্ত এই জায়গাটা ছায়া থাকে, কিন্তু পশ্চিম দিকে যখন সূর্যটা চলে আসে তখন আবার দেখা যায় অর্ধেক বেলার সূর্যের আলো এখানে আসছে, যেটা আবার এদের জন্য ভালো। প্রমাণ হচ্ছে গাছগুলা তরতাজা আছে, কোনো পাতা পুড়ে যায় নাই, বেশিরভাগই পাতা ভালো আছে, ফুলও ফুটে আছে। এটা চন্দ্রপ্রভা গাছ, বেশ সুন্দর ফুল, আপনারা কালেকশনে রাখতে পারেন বাই দ্য ওয়ে। তৃতীয় বুদ্ধি যেটা, ওটা একটু এক্সপেন্সিভ, ওটা হচ্ছে শেড। আমার পিছনে দেয়া আছে, আমি যখন হেঁটে হেঁটে আপনাদের দেখাবো তখন আপনারা দেখতে পারবেন। শেড বিভিন্ন মাপের পাওয়া যায়, বিভিন্ন মেজারমেন্টে পাওয়া যায়, যেমন 60%, 70%, 75%, 80%, 90% মেবি। এগুলা 10 ফিট বাই 10 ফিট মাপে আপনি অনলাইনে পাবেন, অথবা হয়তো নিকটস্থ কোনো একটা নার্সারিতে পাবেন। গাছের ওষুধ যারা বিক্রি করে তাদের এখানে পাবেন। লোকাল এখানে অনলাইনে যদি যান, আমি যেটা দেখেছি দারাজে সম্ভবত 10 ফিট বাই 10 ফিট এগুলো বিক্রি করছে 800 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আছে, বিভিন্ন বিভিন্ন মেজারমেন্টে আছে। কিন্তু যেহেতু আমি চেষ্টা করি সস্তা কিছু দিয়ে কাজ করার জন্য, এই জন্য আমি ভাবলাম আমার একটু জোগাড় করা দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় বন্ধুরা দেখবেন হিন্দিতে অনেক সময় বলে যে
জোগাড় করা দরকার। তো আমি একটু জোগাড় করলাম। জোগাড় বাংলায় আপনি ধরে নিতে পারেন যে আমি একটা কায়দা করার চেষ্টা করলাম। কায়দাটা হচ্ছে এটা, আপনারা কম বেশি হয়তো সবাই পরিচিত এটার ব্যাপারে। এটা 80%, 90%, 75% কোনো কিছুর ঝামেলায় আমি যাইনি। আমি সহজে এগুলা জোগাড় করেছি একটা নেটের কাপড়ের মতো, মোটামুটি টেকসই। এটা সাধারণত ব্যবহার করা হয় কনস্ট্রাকশন সাইটে বিল্ডিং ঘিরে দেওয়ার জন্য, যেন ময়লা, ইট বা বিপজ্জনক কিছু যেন ছিঁড়ে বাইরে না পড়ে। আমি ওইগুলোই জোগাড় করেছি। এগুলো বিভিন্ন ওয়াইডের মাপে পাওয়া যায়। আমি 6 ফিটটা ব্যবহার করেছি আমার বাগানের জন্য। আমি ভেবেছি আমার জন্য এটাই সবচেয়ে সুবিধা হবে। আমি 2টা প্যারালাল লাইন করেছি, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটু পরে আমি দেখাবো। এটার দাম পড়েছে ফিট 12 টাকা, প্রতি ফিট 12 টাকা। তো ইয়ার্ড বা গজ হিসাবে যদি আপনারা চিন্তা করেন তবে এটা পড়বে 36, মানে 36 টাকা। বাকিটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী কিনতে পারেন। আমি এক জায়গায় করেছি 20 ফিট, পশ্চিম দিকে করেছি 20 ফিট, আর পূর্ব দিকে করেছি এখানে আছে সম্ভবত 12 ফিটের মতো। আরেকটা আমি করেছি লেবু গাছের জন্য, আমার লেবু গাছগুলার ট্রিটমেন্টের জন্য করেছি। আমি জানি গরমের ভিতরে লেবু গাছের কোনো প্রবলেম হয় না, লেবু গাছের জন্য অনেক সানলাইট লাগে, কিন্তু আমার লেবু গাছে কিছু প্রবলেম আছে। ওইটা ট্রিটমেন্টের জন্য আমি শেডের নিচে রেখেছি, সিসিইউর ভিতরে রেখেছি বা আইসিইউর ভিতরে রেখেছি প্রয়োজন অনুযায়ী। সো এটা হচ্ছে থার্ড অপশন, আপনারা যেভাবে ভালো মনে করেন। আমি অন্যান্য অপশনগুলো আগে দেখিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখানে শেডের নিচে মালচিংটা এড়িয়ে যেতে হবে। তার কারণ শেডের নিচে এমনিতেই শেড থাকবে, মালচিংয়ের ওখানে প্রয়োজন পড়বে না। তারপরও যদি দেখেন গাছের অবস্থা ভালো না বেশি, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এটা একটা আপেল গাছ, খেয়াল করবেন, এটা একটা আপেল গাছ, এটা পেয়ারা গাছ, এটা স্ট্রবেরি পেয়ারা, এটা আবার একটা পেয়ারা গাছ। কোনটা কী পেয়ারা আমি ডিটেলে গেলাম না, আমি শুধু শর্টকাটে বলি। খেয়াল করে দেখুন, এটা শুকনো, এটা শুকনো, এটা ভেজা, এটা ভেজা, অথচ 4টা গাছই শেডের নিচে আছে। এখান থেকে আমি বুঝে নিচ্ছি যে এই গাছ দুটোতে আমার মালচিং করতে হবে, এই গাছ দুটোতে আমার মালচিং না করলেও চলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শেডের নিচে যদি মালচিং করতে চান আপনারা কাইন্ডলি এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো এবার চলুন পশ্চিম দিকের কি অবস্থা একটু দেখে আসি। এ হচ্ছে পশ্চিম দিকের অবস্থা। এখানে 20 ফিটের একটা শেড আছে, 2টা বড়ই গাছ আছে, খুবই খারাপ অবস্থা ছিল, বেশিরভাগই এরকম শুকনো পাতা ছিল। কিন্তু এই 2-3 দিন ধরে শেডে রাখার জন্য বেশ নতুন পাতা চলে এসেছে। এগুলা হচ্ছে স্ট্রবেরি এবং অন্যান্য পেয়ারা গাছ, আমি শেডের নিচে এনে রেখেছি। এগুলা পাতা পড়ার সমস্যা হচ্ছিল, আনার পরে কিছু কিছু দেখা যাচ্ছে ফুল আসা শুরু হয়েছে। এবং যত আমার বাগানের গোলাপ গাছ আছে সব আমি নিচে এনে রেখেছি। প্রসঙ্গত বলে রাখি, গোলাপ গাছের মতো অভিমানী গাছ এই পৃথিবীতে আর নাই। এই জন্য আমি বাগান করার সময় প্রায় 2 বছর পর আমি গোলাপ গাছ বসিয়েছিলাম। আমি চাই নাই গোলাপ গাছ করি, এটা নাইট কুইন। আর এ হচ্ছে আনার গাছ, আর পাশেরটা হচ্ছে ডালিম গাছ। এই আনার গাছেও অনেক ফুল এসেছিল, ফল ধরেছিল, এখন দেখুন একদম ফল ফেটে যাচ্ছে। কাঠ ফাটা দুপুর যাকে বলে, এটা হচ্ছে এখন ফল ফাটা দুপুর। এটা হচ্ছে কামরাঙা গাছ, খুবই খারাপ অবস্থায় আছে। এটা হচ্ছে পূর্ব দিকের শেডের নিচের অবস্থা। 12 ফিট শেড আছে এখানে। ভিতরে কি কি গাছ রেখেছি, কি কি গাছ সরিয়ে দেব আপনাদের সঙ্গে একটু আলাপ করি। এটা কাঠগোলাপ, এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো, পাতা পুড়ে বেহাল অবস্থা। আর পাশের এটা হচ্ছে কাঁঠাল চাপা, এটা হচ্ছে জুনিপার ট্রিটার অবস্থা। এটা হচ্ছে মিষ্টি জলপাই, এই 2টা হচ্ছে সফেদা। আশা করছি ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন। এই পাশে আছে মালবেরি, এটা একটা লং মালবেরির জাত, বেশ ভালো ফল দেয়। কিছুদিন আগেও খুব ফল ছিল। বেলিগুলোকেও আমি এখানে রেখেছি। এটা হচ্ছে জামরুল গাছ, শুকিয়ে খুবই খারাপ অবস্থা ছিল। পাশেরটা হচ্ছে অল স্পাইস,
এই দুইটা হচ্ছে রোজেলিয়া, এই শুকনো ডালগুলো ফেলে দিতে হবে, এগুলো রাখা যাবে না। এটা চেরি ফুল গাছ, এটা আর একটা জামরুল গাছ। সামান্য কিছু ফল আছে, নেওয়া যাবে কি না এখনও বুঝতে পারছি না আমি। এই যে আর একটা জামরুল গাছ, ফল দেখতে পাচ্ছেন আশা করছি। এই ফলগুলো আমি ধরে রাখার চেষ্টা করছি। জামরুলকেও এই জন্যই আমি শেডের নিচে রেখেছি। আপনারা যদি এই রকম শেড করেন এবং এই আপনাদের যদি গ্রিল থাকে, গ্রিলের সঙ্গে এভাবে বেঁধে দেন, মনোযোগী হয়ে একটু শক্তপোক্তভাবে বেঁধে দেবেন। তার কারণ যেই কোনো মুহূর্তে ঝড় যদি চলে আসে, এগুলা উড়ে গিয়ে কিন্তু একটা মারাত্মক ক্ষতিকর অবস্থা তৈরি করতে পারে। সো ওইরকম শক্তভাবে বাঁধবেন যেন এগুলা উড়ে যেতে না পারে। এইখানে যেহেতু শক্তপোক্তভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, সো এই দিকের যে বাঁশটা আছে এটা আমি আর শক্তভাবে বাঁধি নাই, এটা শুধু মাটিতে পুঁতে রেখেছি। কিন্তু যদি মানে আপনাদের ছাদে যদি কোনো গ্রিল না থাকে, শুধু গাঁথনি থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা তো শুধু এই টবেই আমার মতো পুঁতে দিবেন না, এটারও একটা বুদ্ধি আছে। আপনারা এই ব্যবস্থাটা নিতে পারেন। দেখুন এই বাঁশের এই যে বাঁশটা আছে, এটা মাটিতে গেঁথে তারপরে এটা এখানে একটা দড়ি বেঁধেছি, তারপরে এখানে দেখুন একটা 10 ইঞ্চি ইটের সঙ্গে বেঁধে দিয়েছি। এই জিনিসটা আমি করেছি এই পাশেও। তো শক্তপোক্তভাবে এটা দেবেন, তার কারণ এখন যত বাতাস আসুক ইনশাল্লাহ এটা উড়ে গিয়ে মারাত্মক কোনো একটা সিচুয়েশন তৈরি করতে পারবে না। এই অবস্থাগুলো থেকে গাছকে রিকভার করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমে নিজের যত্ন। আপনি নিজে যদি ভালো থাকেন, গাছের যত্ন নিতে পারবেন। বাগানে যখন কাজ করতে আসবেন, এই ধরনের একটা ক্যাপ রাখতে পারেন, এটা আপনার অনেক উপকার হবে। প্রয়োজন অনুযায়ী একটা সানগ্লাস ব্যবহার করতে পারেন। আমি রেকমেন্ড করব আসরের পরে 4টা, 4:30, 5টার দিকে যদি আপনি বাগানে এসে কাজ শুরু করেন সবচেয়ে ভালো হবে। সো ট্রিটমেন্টের জন্য গাছের যে শুকনো ডালগুলো আছে এইগুলা ছাঁটাই করে দিতে হবে। আমি আস্তে আস্তে এগুলো সব ছাঁটাই করে দিব, তার কারণ সব গাছ থেকেই ছোট ছোট 2টা 1টা করে নতুন নতুন পাতা বের হচ্ছে। এটা শেডে রাখার কারণে এগুলো হয়েছে। আমি শুধু ডিসপ্লে করার জন্য এখন এখানে বের করেছি। সবগুলা এই ভিডিও শেষ হয়ে গেলে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে যাবে। এটা বানানা জাতের একটা আম গাছ। কিছু পাতা খুব ভালো অবস্থায় আছে এবং কিছু পাতা দেখুন হিট স্ট্রেসে কি অবস্থা। এই মুহূর্তে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে গাছের পাতাগুলা যেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা পুড়ে গেছে, এইগুলা কখনো ভালো হবে না। আপনারা এটা এইভাবে সূক্ষ্মভাবে এইভাবে সাইড করে আপনারা এটা কেটে দিতে পারেন। যদিও এই পাতা বেশি দিন ভালো থাকবে না, এভাবে যদি কেটে দিতে পারেন সেটাও খুব ভালো হয়, এটা ভালো কাজ হবে। আবার গোড়া থেকেও আপনি কেটে দিতে পারেন, সেটাও ভালো হয়। গোড়া থেকে কাটবেন আপনার গাছে যদি প্রচুর পরিমাণে ভালো পাতা থাকে। যদি গাছে অল্প পাতা থাকে সেই ক্ষেত্রে আপনার এইরকম সূক্ষ্ম একটা অপারেশন করতে হবে। পানি দেওয়ার পদ্ধতিটা হচ্ছে আপনার আগে অবশ্যই খেয়াল করে নিতে হবে বাগানের যে টবগুলো আছে আপনাদের, এগুলো ঠান্ডা হয়েছে কিনা। এগুলো যদি ঠান্ডা হয়ে যায় তবেই আপনি পানি দিবেন, এর আগে পানি দিবেন না। প্রতিদিন স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন, সকালে এবং বিকালে। ভেবে দেখুন একবার, আপনি যদি বিকালবেলা গাছে পানি দেন, সারা রাত ভেজা অবস্থায় থাকবে, ওর খুব বেশি উপকার হচ্ছে না। তার কারণ গাছ কিন্তু রাতের বেলা ঘুমিয়ে থাকে, সে খাবে না। আপনি যদি সকালবেলা ভোরে সূর্য ওঠার আগে কোনোভাবে সকালবেলা পানিটা দিতে পারেন এবং স্প্রে করে দিতে পারেন, সারাদিনের যে হিট ওয়েভটা চাবে গাছ ওইটাকে রেজিস্ট করার একটা ক্ষমতা পাবে। খাবার দাবারের ব্যাপারে আমি এখন কথা বলছি, কি খাবার আপনি দেবেন, কি খাবার আপনি দেবেন না। প্রথম কথা হচ্ছে কোনো ধরনের রাসায়নিক খাবার এই মুহূর্তে দেয়া যাবে না। বর্ষার সময় তো কোনো খাবার দেয়াই যাবে না। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে বর্ষার সময় যদি আমি খাবার দেই গাছে, এটা ওয়েস্ট হবে, এটা গাছের কোনো কাজে লাগবে না, অতিরিক্ত পানির সঙ্গে এই খাবারগুলো বের হয়ে যাবে। এই ভিডিওতে আমি আবার ইনক্লুড করে দিলাম। সো আপনার খাবার দিতে হবে একদম সহজপাচ্য যে খাবারগুলো আছে। প্রথম খাবার হিসাবে আপনি দিতে পারেন আপনার কিচেনে যে ধরনের সবজির ওয়েস্ট কাটা থাকছে,
বা ফল কাটা থাকছে, এখন গরমের দিন এবং আমাদের তরমুজ বয়কটের ওভার হয়ে গেছে, তরমুজ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। তরমুজের যে খোসাগুলো থাকে, কলার খোসাগুলো থাকে, এগুলো একটা বালতিতে ভিজিয়ে রাখুন। এই বাকেটটায় আনুমানিক 20 লিটারের মতো পানি আছে। আমি কিছুক্ষণ আগে এখানে কিছু তরমুজের খোসা চুবিয়ে রেখেছি, আর এটা হচ্ছে 2 লিটার পরিমাণ একটা মাগ। এটা 4 দিন এভাবে ভিজবে। 4 দিন পর এখান থেকে আমি মেপে 2 লিটারের মতো পানি নিয়ে এটা তারপরে 20 লিটারের একটা বাকেটে মিশিয়ে সব গাছের গোড়ায় দিয়ে দেব। তো মেজারমেন্টটা হচ্ছে 1:10। আরেকটা কথা বলে রাখি, এইখানে যে তরমুজের খোসাগুলো আছে 4 দিন পর তুলে আমার আরেকটা প্রসেস চলছে, লতাপাতা থেকে জৈব সার কীভাবে করা যায় ফ্রিতে। আমি এগুলা ওটার মধ্যে অ্যাড করে দিব। খুব দ্রুত এগুলো পচে যাবে, কারণ ওই বাকেটের মধ্যে ওয়েস্ট ডিকম্পোজার দেয়া আছে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। 4-5 দিন পর্যন্ত, যতদিন না আমি পানিটা ব্যবহার করছি, এই বাকেটটা একটা ছায়া ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে, নয়তো এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে। আর এই অবস্থায় প্রাথমিক যে আর একটা জিনিস আপনার করতে পারেন সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারেন। এটা হাইড্রোজেন পারক্সাইড যে কোনো একটা ঔষধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা 6% আছে, আমি 6% পেয়েছি। তো 6%-এর মেজারমেন্ট আপনাদের দিচ্ছি, ডেট ওভার না হয়ে যায়। ডেট এখানে আছে March 24, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আর February 26 হচ্ছে এটার এক্সপায়ারি। এর আগে এটাকে ব্যবহার করতে ফেলতে হবে। যদিও আমার এই 1 বোতল আমার আজকে বাগানে পানি দেওয়ার জন্য শেষ হয়ে যাবে, থাকবে বলে আমার মনে হচ্ছে না। এখানে 18 লিটারের একটা বাকেট আছে, 18 লিটারের মধ্যে 16 লিটারের মতো পানি হবে, মোটামুটি একটা আইডিয়া। এখানে আমি 2 ক্যাপ ব্যবহার করব, এর বেশি না। এই পরিমাণে আমি মাটিতেও দেব, এই পরিমাণে আমি এই স্প্রে বোতল দিয়ে গাছে স্প্রেও করে দিব। পানি দেয়া আর স্প্রে করাটা আমি দেখাচ্ছি না, অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে, আর লাইটও চলে যাচ্ছে। আমি এখানেই এতটুকুই আপনাদের দেখালাম, বাকিটা আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আরেকটা খাবার হিসাবে আপনি দিতে পারেন, সেটা হচ্ছে এসওপি। কিছুদিন আগের একটা ভিডিওতে এসওপি প্লাস বোরন কিভাবে দিতে হয় বাগানে আমি দেখিয়েছি আপনাদের, তারপরও আমি আপনাদের আবার বলে দিই। সেটা হচ্ছে 18 লিটার পানিতে 15 ml এসওপি যাবে। আপনি ওইটা প্রয়োজন মতো গাছের গোড়ায় দিতে পারেন এবং স্প্রে করে দিতে পারেন। 15 দিন পর পর একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনারা অনেকে মালচিং করবেন। মালচিং করলে মালচিংয়ের যে ওয়েস্টেজ অবস্থা থাকে, ওগুলো যখন আবার কম্পোস্ট তৈরি হতে থাকবে, একটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। এই ম্যানসার যদি আপনি ব্যবহার করে নেন সেটা ভালো হবে। এরকম 18 লিটার একটা বালতিতে 2 চামচ মাত্র, দ্যাটস ইট। এটা স্প্রেও করতে পারবেন, এটা মাটিতেও দিতে পারবেন। তো এক ভিডিওতেই আমি মোটামুটি অনেক কিছু কভার করে দিতে পারছি। এটা আপনারা এই যে হাইড্রোজেন পারক্সাইড, তারপরে এসওপি এবং যে ম্যানসারের কথা আমি বললাম, 10 দিন পর পরের একটা ট্রিটমেন্ট, একটা রুটিন আপনি করতে পারেন। যেমন আজকে আমি হাইড্রোজেন পারক্সাইডের ট্রিটমেন্টটা করব, 10 দিন পরে আমি এসওপি ট্রিটমেন্টটা করব, তার 10 দিন পরে আমি ম্যানসার ট্রিটমেন্টটা করব। এতে কিন্তু আমার 1 মাস পার হয়ে গেল। কিচেন ওয়েস্টের যে পানিটা আছে, 7 দিন পর পর যদি আমি হালকা করে 1:10 রেশিওতে দিতে থাকি, সেক্ষেত্রে আমার গাছ ভালো একটা সাপোর্ট পাবে। হ্যাঁ, সরিষার খোল ভেজানো পানি, এটা খুবই ভালো এবং উন্নত মানের এবং সস্তা একটা খাবার গাছের জন্য, কিন্তু এই গরমে আমি এটা রেকমেন্ড করব না। এটা যদি পরিমাণে একটু তারতম্য হয়ে যায়, গাছের প্রবলেম হতে পারে। ওই দিকে আপনাদের না যাওয়ার জন্যই আমি রেকমেন্ড করব। বিদায় নেওয়ার আগে কিছু আপনাদের সঙ্গে আলোচনা করি। একটা জিনিস একটু ভেবে দেখুন, 1901 সালে স্যার জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করলেন গাছের প্রাণ আছে। ওকে, 1600 শতকের দিকে স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করলেন আপেল পড়া দেখে গ্র্যাভিটি আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আবিষ্কারের একটা টেকনিক, 100 বছর আগে গাছের প্রাণ আছে, আবিষ্কার করার আগে কি গাছের প্রাণ ছিল না? গ্র্যাভিটি ছিল না? মানুষ আবিষ্কার করতে পেরেছে যখন ইন্টেলেকচুয়ালি সে ওই ব্যাপারটার যোগ্যতা অর্জন করেছে। তো ভেবে দেখুন, ভবিষ্যতে আরও কত জিনিস আবিষ্কার হওয়া বাকি আছে,
যেগুলার যোগ্যতা আমরা এখনও অর্জন করি নাই। এখন বাগান করতে গিয়ে আমি যে একটা জিনিস বুঝতে পারছি, আমি রিয়েলাইজ করছি, আর্থ ইটসেলফ হ্যাজ লাইফ। পৃথিবীর নিজের একটা আলাদা প্রাণ আছে এবং এই প্রাণের বড় একটা অংশ হচ্ছে মাটি, প্রকৃতি। আমরা পৃথিবীতে যে ধরনের একটা সিচুয়েশন তৈরি করছি, এই ধরনের হিট ওয়েভ মাদার নেচারের একটা রিভেঞ্জ। মাদার নেচার হয়তো চিন্তা করছে মানুষ পৃথিবীতে থাকার যোগ্যতা হারাচ্ছে। আমাদের এটা নিয়ে কিছু একটা করা দরকার, মাদার নেচারকে বোঝানো দরকার যে আমরা বর্দি, আমরা অনেক জ্ঞানী, আমরা অনেক বুঝি, আমরা অনেক সাবধানী এবং আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরে ওইটার রেমেডি করার চেষ্টা করছি। কিন্তু আমার চেয়ে অনেক অ্যাক্টিভ মানুষ আছে এবং ভালো মানুষ আছে যে কেউ না কেউ পৃথিবীর এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। যেমন গাছ রোপণ করা, এটা অলমোস্ট ক্রিয়েশনের যে একটা অনুভূতি আছে, যে একটা গুড ফিলিং আছে, সেটা পাওয়া যায়। আপনি একটা মৃতপ্রায় গাছকে যদি যত্ন করে আবার তরতাজা করে নিয়ে আসতে পারেন, এই কাজটা না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ফিলিংটা কেমন। গ্লোবাল ওয়ার্মিং যে সত্যি, এটা আমার বাগান দেখলেই বোঝা যায়। আমি 2021 সালের জুলাই মাসে বাগানটা শুরু করি। আমার বার্থ মান্থে আমার নিজের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আমি একটা বাগান করব। 3 বছর আগে আমি বাগান করেছি। এই 3 বছরের প্রথম আমার আজকে শেড ব্যবহার করতে হলো। 2021 থেকে 2023 পর্যন্ত, 24-এর এই এপ্রিলের আগ পর্যন্ত আমার কোনো শেড ব্যবহার করতে হয়নি। তো গ্লোবাল ওয়ার্মিংটা যে সত্যি, এটা তো পরীক্ষিত। এটা দেখা যাচ্ছে দিন দিন পৃথিবী গরম হয়ে যাচ্ছে এবং গরম হওয়ার জন্য কিন্তু আরও কিছু প্রবলেম হবে। যে এই শুধু গাছ মরে যাচ্ছে না এটাই না, কিন্তু এই যে আমাদের উত্তর মেরু, দক্ষিণ মেরু আছে, অ্যান্টার্কটিকা আছে, কাছাকাছি হিমালয় আছে, বরফগুলো যখন গলে গিয়ে পানি হয়ে যাবে, সি লেভেল কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। আমাদেরই প্রবলেম হবে। প্রথম প্রবলেমটা হবে হচ্ছে আমাদের যে চাষবাস করার যে ক্ষেতগুলো আছে, এগুলো ডুবে যাবে। সো আমরা আর ক্রপস পাবো না, আমরা শস্য পাবো না, খেতে পাবো না, খাবার জিনিস পাবো না। তখন আপনি বুঝতে পারেন যে পৃথিবীতে কী ধরনের একটা হাহাকার তৈরি হবে। করোনার মধ্যে আমরা দেখেছি, কোভিডের সময় আমরা দেখেছি কী ধরনের একটা অবস্থা তৈরি হয়। সো লং স্টোরি শর্ট, আমি অনেক কথা বলে ফেললাম, আই এম সরি। কিন্তু আমার মনে হচ্ছিল এই কথাগুলো আমার বলার দরকার, শেয়ার করা দরকার। এগুলো শুধুই আমার নিজের ব্যক্তিগত চিন্তা থেকে এসেছে। আরও বড় বড় যারা বিজ্ঞানী আছে, জ্ঞানী ব্যক্তি আছে, তা আশা করি তারা এগিয়ে আসবে এবং আমাদের হেল্প করবে। বিদায় নেওয়ার সময় হচ্ছে, আশা করছি আমি আপনাদের বোর করি নাই। কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যেগুলো আপনাদের অনেক উপকার হবে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমার চ্যানেলে 104 জন সাবস্ক্রাইবার আছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি কখনো আশা করিনি আমার এতগুলো সাবস্ক্রাইবার হবে। আই এম ভেরি হ্যাপি। আমি বুঝতে পারছি, আমি ফিল করছি যে আই এম ডুইং সামথিং গুড। স্টিক করে থাকার চেষ্টা করবেন। 4টা টিপসের ভিতরে টিপস নাম্বার 1, এইটা হচ্ছে শুধু পানি। একটা ছোট বোতলের মধ্যে আমি একটু পানি রেখে উপরে ফুটো করে দিয়েছি, যেটা আমি গাছের এই রকম করে কিছু কিছু গাছের মাঝে দিয়ে রাখবো, পুরো বাগান জুড়ে 8-10টা গাছ পর পর। এটার কারণটা হচ্ছে এখানে যে পানিটা আছে, এই তীব্র গরমে পানিটা বাষ্পীভবন হবে, মানে ভেপোরাইজ হবে। এটা আস্তে আস্তে যখন এখান থেকে জলীয় বাষ্প বের হবে, এটার আশেপাশে যে গাছগুলো থাকবে পিওর অক্সিজেন পাবে এবং হিউমিডিটি পাবে। এইটা এই টেম্পারেচার কন্ট্রোল করতে খুব সাহায্য করবে। এইখানে আমি যদি এইভাবে রেখে দেই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার, অ্যাক্সিডেন্টলি এটা পড়ে গিয়ে পানিগুলো নষ্ট হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় অপচয় হতে পারে। এই জন্য আমি এটা কন্ট্রোল করার জন্য ক্যাপ লাগিয়ে ছোট একটা ফুটো করে এখানে রেখে দিলাম। আর এটা করার একটা জরুরি কারণ হচ্ছে কোনোভাবে মশা এখানে গিয়ে ডিম পারতে পারবে না, সো আপনি মোটামুটি নিরাপদ। ওকে, এটা গেল টিপ নাম্বার 1। টিপ নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে পাখিদের সুইমিং পুল এবং খাওয়ার জন্য এই তীব্র গরমে তাদের জন্য এটা খুব ভালো কাজ হবে। আর সাথে পাখিরা কিন্তু মাটি দিয়েও গোসল করে। তো এখানে এই কন্টেনারটার মধ্যে, এই হাঁড়িটার মধ্যে আমি কিছু বালি রেখেছি, সামান্য ভেজা আছে, নো প্রবলেম, এগুলো শুকিয়ে যাবে। এই পাখি এই বালিতেও গোসল করে, আপনারা অনেকেই জানেন, বিশেষ করে চড়ুই পাখি। বাংলাদেশে এখন সাধারণত এগুলো দেখা যাচ্ছে না, অলমোস্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের জন্য এটা খুব উপকারী হবে। আর এত কিছু যদি পানি দিতে পারি, গোসলের ব্যবস্থা করতে পারি, তবে একটু খাবারের ব্যবস্থা করতে পারি।
এই কন্টেনারটা যে কোনো একটা পেট শপে আপনি পেয়ে যাবেন, পাখির দোকানে, খুব কম দাম। সম্ভবত আমি অনেক দিন আগে কিনেছিলাম, সম্ভবত 15-20 টাকার মতো পড়েছিল। এখানে আমি কিছু চাল নিয়ে রেখেছি। এটা এইভাবে আস্তে আস্তে বের হয়, পাখি যখন খেতে থাকবে এটা আস্তে আস্তে বের হতে থাকবে, নষ্ট হওয়ার কোনো চান্স নাই। এটা খুবই ভালো একটা আইডিয়া। এভাবে আপনারা রেখে দিতে পারেন দুইটা টবের মাঝখানে। আমার কাছে 4-5টা আছে, আমি বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছি, পাখি এগুলা খায়। এই 4টা টিপ হচ্ছে আপনার জন্য একটা সাদাকা, ফ্রি একটা সাদাকা ধরে নিতে পারেন। খুবই স্বল্প মূল্যে এবং খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সাদাকা হতে পারে। এবং সাদাকার ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন, ইটস নেভার ইনাফ। আপনি যত করতে পারেন ততই ভালো, আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো। সো এই ছিল 4টা টিপ। ছোট ছোট পাখিরা যখন এখান থেকে এসে খাবার খাবে, পানি খাবে, গোসল করবে, তখন বুঝে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিক আপনার ছাদে দিয়েছে। এটা আপনার জন্য খুবই সম্মানের একটা ব্যাপার, যেটা সবাই পায় না। আপনারা যদি গরমের জন্য আপনাদের বাগানকে রেডি করতে চান, তবে বাংলাদেশের হিসাবে এপ্রিলের 1 তারিখে মালচিং এবং শেডিং প্রয়োজন মতো করে দিবেন। যদি দেরি হয়ে যায় মন খারাপ হবে আপনাদের, খুবই কষ্ট পাবেন। আমি কষ্ট পেয়েছি, আমি চাই না আপনারা কষ্ট পান। আমার জন্য দেরি হয়ে গেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের জন্য দেরি না হয়ে যায়, ভিডিওটা এই বছর হয়তো আপনাদেরকে তেমন একটা কাজে লাগবে না, আগামীতে যারা দেখবেন তাদের জন্য হয়তো এটা অনেক উপকার হবে। আশা করছি এত বড় ভিডিও নিয়ে আপনাদের বোর করি নেই, কিছু ভালো ইনফরমেশন দিতে পেরেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।